Regardless of industry, every business today is data-driven. This presents ample opportunity for cybercriminals using sophisticated tools to leverage data for ransom, corporate espionage, or even cyber warfare. In fact, 79% of global executives rank cyber attacks as one of their organization's highest risk management priorities for 2020. Having a cyber resilience strategy has become a mandate and should be seen as a competitive advantage for every organization in today's data-driven world. Dell EMC Power Protect cyber recovery solutions and services provide the highest levels of protection, integrity, and confidentiality for your data, with the assurance that you can quickly recover your most critical data and systems after a cyber event. Protecting your business starts with protecting your data. Make your cyber resilience strategy a reality. সময়ের সাথে পাল্টে গেছে অনেক কিছু, আর পাল্টে গিয়েছে খেলাধুলার ধরনও। একসময় বিকেল হলেই পাড়ার মাঠে জমে উঠত কখনো ক্রিকেট অথবা ফুটবল খেলা, আর বাড়িতে বাড়িতে পরিবারের সবাই মিলে চলত লুডো, কার্ড বা ক্যারাম বোর্ডের মতো গেমস। সময়ের চাহিদা আর প্রয়োজনের খাতিরে এখন এসব খেলা চলে এসেছে মোবাইলে। এখন সেই পুরনো গেমসগুলো জমে ওঠে অনলাইনে। সময়ের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের জনপ্রিয় খেলাকে মোবাইল গেমসের মাধ্যমে নতুন করে তুলে ধরার উদ্দেশ্যে উল্কা গেমস লিমিটেড ইউজিএল বাংলাদেশে যাত্রা শুরু করে 2019 সালে। এর মধ্যেই উল্কা বাংলাদেশের একটি লিডিং গেম ডেভেলপমেন্ট স্টুডিও হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। বর্তমানে বাংলাদেশে আমাদের প্রায় 30 লাখ ডেইলি অ্যাক্টিভ ইউজার আছে। এই সাফল্যের মূলে রয়েছে দক্ষ ব্যবস্থাপনা আর একশাক মেধাবী তরুণের অক্লান্ত প্রচেষ্টা। শুরু থেকে ইচ্ছা ছিল যে আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া এই রিজিয়নটাতে স্পেশালি যে গেমগুলো আছে আমাদের হেরিটেজ বলেন বা এই জিনিসগুলো নিয়ে বাইরের ডেভেলপাররা তো কাজ আসলে করে না। সো যে কয়েকটা গেম ছিল কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। সো ফর এক্সাম্পল ধরেন হাজারি, তারপরে 29, তারপরে হচ্ছে ক্যারাম, এই গেমগুলি নিয়ে আমাদের কাজ শুরু থেকে ইচ্ছা ছিল করার। তো শুরু থেকেই আমাদের সাথে ছিল আমাদের পার্টনার মুনফ্রগ ল্যাবস। মুনফ্রগ যদি আমরা একটু বলি, এটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টুডিও। আমাদের যেটা হয়েছে আমরা খুব দ্রুত তাদের এক্সপার্টিস থেকে আমরা যেটা হয়েছে যে আমরা ওখান থেকে অনেক কিছু নিয়েছি এবং এই কারণে বেশ দ্রুত আমরা ইন্টারন্যাশনাল লেভেলের গেমে কাজ করতে পারছি এবং আমরা মুনফ্রগের সাথে একসাথে কোলাবোরেশন অনেকগুলো গেমে কাজ করি। সো এখানে যেটা হয় উল্কাতে বেশ কিছু গেম আমরা এখানে লোকালি মেক করছি আর বেশ কিছু গেম আমাদের পার্টনারের সাথে আমরা কোলাবোরেশনে কাজ করি। তো যেমন লুডো ক্লাব নামে একটা গেম আছে, এটা আপনি হয়তো জানবেন যে ফেসবুকে 2018-19 সালে আমাদের মোস্ট পপুলার গেম ছিল। তো এই গেমটা সহ আমাদের 3 পাত্তি গোল্ড আছে। আরও বেশ কিছু প্রোডাক্টে আমরা আর্ট, প্রোগ্রামিং এই ধরনের সাপোর্ট দিয়ে থাকি। সো যদি একটু ব্যাকগ্রাউন্ডে বলি, 2014, 15, 16, 17 কারণ একটা দুইটা স্টুডিও মোটামুটি ভালো কাজ করতো, বাট সিন্স 2018-19 উই আর সিইং এ হিউজ শিফট এবং এখন 2021 এসে আমি বলবো যে বাংলাদেশে 5 থেকে 6টা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের গেম স্টুডিও আছে। আমরা একটা, বাট আরও বেশ কিছু ভালো স্টুডিও আছে। তো একটা ইকোসিস্টেম ডেভেলপ করছে আর ডিজিটাল বাংলাদেশ সব কিছু মিলে মানুষের হাতে ফোন যাচ্ছে। সো আমরা দুইটা জায়গাতে আগাচ্ছি। এক হচ্ছে বাংলাদেশি কনজিউমার, আমাদের প্লেয়াররা আস্তে আস্তে তাদের হাতে ফোন যাচ্ছে, প্লেয়ারদের সংখ্যা বাড়ছে, তারা মোর গেম খেলছেন। সো এইটা যেমন ফরেন স্টুডিও বা ফরেন পাবলিশারদেরকে অ্যাট্রাক্ট করছে বাংলাদেশ অ্যাজ এ মার্কেট। সেকেন্ড পার্ট, আমাদের এখানে প্রচুর ভালো প্রোগ্রামার বেরোচ্ছে এবং আপনি জানেন আমাদের টেক ট্যালেন্ট বেশ ভালো। সো এই জায়গাটাতেও এখন আমরা দেখছি যে বাইরের অনেক স্টুডিও এবং আমরা যেহেতু বাংলাদেশের ওয়ান অফ দ্য ফিউ, আমি বলবো একমাত্র ইন্টারন্যাশনাল স্টুডিও, তো আমাদের কাছে প্রচুর কোয়েরি বা আসে যে আমাদের এখানে কীভাবে বাংলাদেশে তার অপারেশন বাড়াতে পারে, এখানকার যে ট্যালেন্টেড ডেভেলপার পুল, আর্টিস্ট, এই জিনিসগুলো আছে, এইটা কীভাবে তারা ইউজ করতে পারে। আমাদের টার্গেট হচ্ছে কয়েকটা। নাম্বার 1, এই রিজিয়নে মানুষজন যে গেমগুলো খেলেন তাদের হাতে সেই গেমগুলো বেস্ট কোয়ালিটিতে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আমাদের নাম্বার 1 ভিশন। তার বাইরে আরেকটা জায়গায় ইচ্ছা যে গেমের মাধ্যমে আমরা যাতে বাংলাদেশের কিছু গেম, কোয়ালিটিফুল গেম, সেটা বিশ্ব দরবারে সবাই দেখবে যে ধরনের কোয়ালিটি গেম বাংলাদেশ থেকে যায়, এটা আরেকটা। আর লাস্ট হচ্ছে অবশ্যই কর্মসংস্থান তৈরি করা। বাংলাদেশি 45 জনের বেশি মেধাবী তরুণ আর ভারতের মুনফ্রগ ল্যাবসের 200 জনের বেশি দক্ষ টিমের সমন্বয়ে তৈরি হচ্ছে সব জনপ্রিয় গেমস। অভিজ্ঞতা আর মেধার বিনিময়ে আমরা এরই মধ্যে বাজারে নিয়ে এসেছি বেশ জনপ্রিয় কিছু গেমস। আমাদের জনপ্রিয় মোবাইল গেমসগুলো হলো লুডো ক্লাব, 3 পাত্তি গোল্ড, আলিয়া ভাট, আড্ডা, 29 গোল্ড। আমার কাছে দিস ইজ মাই ড্রিম জব, সো এভরি চ্যালেঞ্জ আই ফেস, লাইক I like it.
বাট যদি জেনারেল সেন্স থেকে বলি যে চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের দেশে শিক্ষাগত দিক থেকে আসলে গেম ডেভেলপমেন্টের কোনো মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা পাওয়া যায় না। সো এটা হচ্ছে আমাদের নিজের থেকে আসলে কিভাবে অনলাইনে বিভিন্ন রিসোর্স ঘেটে বা বই পড়ে শিখতে হয়। আমি যখন শুরু করেছিলাম গেম ডেভেলপমেন্ট আরও 4 বছর আগে, তো তখন আসলে ওরকম ফিউচার আমি বলতে গেলে আমি দেখিনি, কারণ হচ্ছে তখন আমরাই বলতে গেলে ফার্স্ট শুরু করছি কিছুটা। তো বাট এখন আমি বলবো যেহেতু আমরা আছি এবং আরও কিছু লাইক গেম ডেভেলপমেন্ট স্টুডিও ক্রিয়েট হচ্ছে বাংলাদেশে, এবং আসলে এটা যে একটা ক্যারিয়ার হিসেবে মানে মানুষ একজন নিতে পারে ক্যারিয়ার হিসেবে গেম ডেভেলপমেন্টটাকে, তো এটা আসলে এখন মানুষ বুঝতে পারছে। আমাদের দিক থেকে চ্যালেঞ্জ হলো ভাইয়ার সাথে একমত হব যে আমাদের এই সেক্টরে তেমন একটা এডুকেশনাল কোনো ইনস্টিটিউট নেই। তো আমার কাছে মনে হয় যে যদি এরকম এডুকেশনাল কোনো ইনস্টিটিউট হতো বা আমরা পড়াশোনার পাশাপাশি এই ধরনের কাজও শেখার সুযোগটা পাওয়া যেত, তাহলে অনেকে আগ্রহী হতো। গেম ডেভেলপমেন্টের পাশাপাশি উল্কা গেমস কাজ করছে অফলাইন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরিতে, যার ফলে সৃষ্টি হচ্ছে হাজারো কর্মসংস্থান। গেম ডিস্ট্রিবিউশনে আসাটা আসলে অনেক গল্পের মতো কিছুটা। উল্কা গেমস Hello everyone, welcome to Beyond, and we are into our third session of day one. This Beyond is presented by Bangladesh High Tech Park Authority, in association with Dell Technologies, Ulka Games, Walton TV, and Hungry Naki. So, আজকে আমাদের সেশনটা খুব important, and we will talk about future of blockchain and IDTP in Bangladesh. So, without a further ado, আমরা ওয়েলকাম করছি আমাদের গেস্টদেরকে, তারা একে একে জয়েন করবে। শুরুতে ইনভাইট করছি মিশা আলী, ডিরেক্টর অফ ফ্যাসেট। হ্যালো মিশা ভাই, হাউ আর ইউ? How are you, Imran? Assalamualaikum. Shoai. Glad to be here. Thank you. গ্রেট। আমাদের সাথে আরো গেস্ট হিসেবে জয়েন করছে ফাজলে মুনিম ভাই। হ্যালো হ্যালো মুনিম ভাই, আই গেস ইউ আর আউটসাইড। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস হিয়ার, এন্ড ইনশাআল্লাহ আজকের সেশনটা খুব ভালোই হবে আশা করি। এক্স্যাক্টলি। সো আমাদের সাথে আরো ডিগনিটারিজ জয়েন করছেন, একে একে তারা একটু কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন বলে আমরা আশা করছি। চলে যাব মিশা ভাইয়ের কাছে। মিশা ভাইয়ের কাছে, যেহেতু মিশা ভাই ব্লকচেইন ইন্ডাস্ট্রির সাথে ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়ে সে আছেন। সো মিশা ভাইয়ের কাছে চলে যাব যে আপনার দৃষ্টিতে রাইট নাও দ্য ফিউচার অফ ব্লকচেইন আপনি কিভাবে দেখছেন মিশা ভাই? Well, I will say the future of blockchain is actually the future of the internet. আমার জন্য এই next 10 years এ আমাদের যে last 30 years এ আমাদের ইন্টারনেট ইনফরমেশন এজটা শুরু করেছে, আমাদের ফ্রিডম অফ ইনফরমেশন আমরা পেয়েছি থ্রু দি ইন্টারনেট। The same way আমাদের একটা ইন্টারনেট অফ ভ্যালু এখন ক্রিয়েট হচ্ছে, where আমাদের freedom of transactions or freedom of transferring value, এটা এখন আমি দেখছি যে এই next 10 years এর মধ্যে this will be the revolution that we are facing. ওকে, গ্রেট। অ্যান্ড আমরা যে জিনিসটা দেখছি যে our government is very much interested and they are promoting different new technologies in coming days, এবং এখন আমরা দেখছি। So in future in terms of fourth industrial revolution and this technological upgradation, what will be your projection যে সামনে এই ব্যাপারটাকে আরো ম্যাসিভ আকারে আমরা কিভাবে দেখতে পারি? মিশা ভাই। I think question is quite general and open-ended, so আমিও একটা general answer দিই। আমার মনে হয় যে আমরা যেভাবে বাংলাদেশ যেভাবে আমাদের এই ইন্টারনেট রেভলিউশনটা আমাদেরকে স্ট্রাইক করেছে, যেখানে এখন I think about almost 9 কোটি internet users আছে বাংলাদেশে, as far as I know. Smartphone penetration is also very very high, around I think 10 কোটি। So আমরা দেখবো যে এখন আমাদের যে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এখনো একটা খুব এই আর্লি স্টেজে আছে, বেসড অন আমাদের যে পপুলেশন ইন্টারনেট আর ইনফরমেশন অ্যাক্সেস করে। সো আমার মনে হয় যে এই গভর্নমেন্ট যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে, আমার মনে হচ্ছে যে
we can see যে online transaction through blockchain next 10 বছরে আমার মনে হয় at least will take us to 100x the transaction volume that we're doing currently. I think that's a very conservative estimate, Judy, if the government continues to support these initiatives. Absolutely, absolutely, and we're looking forward to it. মুনিম ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। অলরাইট, গ্রেট। সো আপনি জি, শোনা যাচ্ছে। গভর্নমেন্টের সাথে যুক্ত ছিলেন এবং বিভিন্ন ধরনের পলিসি মেকিং ডিসিশনের সাথে যুক্ত ছিলেন। সো হোয়াট উইল বি ইয়োর টেক অন দ্য ফিউচার অফ ব্লকচেইন ইন বাংলাদেশ, এবং কিভাবে এই জিনিসটাকে আপনি দেখছেন আপকামিং ডেইজকে সামনে রেখে? মুনিম ভাই। জি ভাইয়া, প্রথমেই যেটা বলতে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু বেশ আগে থেকেই, যদিও আমরা কোভিড এর কারণে কিছুটা পিছিয়ে পড়েছি, বেশ কিছু পলিসি মেকিং এ কাজ করছিলেন। গভর্নমেন্টের দিক থেকে সবচেয়ে প্রথম যেটা দরকার হচ্ছে পলিসি স্ট্র্যাটেজি কিংবা গাইডলাইন তৈরি করা। তো বাংলাদেশ সরকার যেটা চিন্তা করলেন 4IR কে বেস করে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ব্লকচেইন, এই সেক্টর গুলোতে আমাদের বেশ কিছু পলিসি কিংবা স্ট্র্যাটেজি দরকার। তো এইখানে কাজ করতে যে, যেমন আমি নিজেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্ট্র্যাটেজি পেপারের সাথে ডিরেক্টলি জড়িত ছিলাম, ব্লকচেইন স্ট্র্যাটেজি পেপারের সাথেও ছিলাম। তো গভর্নমেন্ট থেকে একটা ডিসিশন নেওয়া হলো যে আমরা যদি প্রথমেই পলিসি করে ফেলি, আমরা আসলে একটা ব্লকেজ তৈরি করে ফেলতে পারি। সো উই ক্যান ডু ওয়ান থিং, আমরা এখানে যদি স্ট্র্যাটেজি নিয়ে আসি কিছু। তো এই কারণেই বাংলাদেশ গভর্নমেন্ট আই গেস আমরা কানেকশন লুজ করেছি মুনিম ভাইয়ের সাথে। আশা করি মুনিম ভাই কানেক্ট হবে খুব শীঘ্রই আমাদের সাথে। সো আবার চলে যাচ্ছে মিশা ভাইয়ের কাছে, যে লাইক মিশা ভাই, আপনি ব্লকচেইন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। সো innovation in blockchain technology in coming days will be very much important. So blockchain innovation সামনে কি ধরনের আমাকে ইনোভেশন? কি, হ্যাঁ, আমাকে মুনিম মনে ভাই, হয় আমি আমরা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন আপনি। আপনি জি যদি এখন এখন আপনার আপনার ওভারভিউটা দিতেন। জি। জি হ্যাঁ, মানে ইনিশিয়ালি যেটা বলতে হয়, বাংলাদেশ গভর্নমেন্ট ইতিমধ্যেই অলমোস্ট 5টি স্ট্র্যাটেজি পেপার ডেভেলপ করেছে এবং এর মধ্যে ব্লকচেইনকে তারা একটি প্রায়োরিটি দিয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটি দিক নির্দেশনা রয়েছে আমাদের প্রতি, যে 2041-এর মধ্যে বাংলাদেশকে কান্ট্রি অফ ইনোভেটর হিসেবে তৈরি করা হবে, যেখানে আমাদের যে এই বিশাল হিউম্যান রিসোর্স আছে এটাকে যেন আমরা ইউজ করতে পারি। এবং একই সাথে মানে পলিসি শব্দটা এখনই ইউজ না করে স্ট্র্যাটেজিতে আমরা চিন্তা করছি যে নেক্সট 5 ইয়ার্স আমরা কি করতে পারি, 25 ইয়ার্স পরে আমরা আসলে কি দেখতে চাই, ওই ওই ভাবনাটা নিয়ে আমরা আগাচ্ছি। যে 2007 রাইট। সালে যখন বা 2008 সালে যখন বাংলাদেশ গভর্নমেন্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন যখন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, তখন সবাই বলতো যে এটা একটা অসম্ভব, অবাস্তব একটা পরিবেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আজকে কিন্তু আমরা রাইট। এটা সাকসেসফুল করেছি বা করার একদম কাছাকাছি চলে এসেছি। সো এখন আমাকে স্বপ্ন দেখতে হবে 2041-এ আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই, এবং এটাকে টার্গেট করে ব্লকচেইন বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, এটার কোনো বিকল্প নেই। এবং একই সাথে আমরা বেশ সতর্কতার সাথে আগাচ্ছি, যেন কোনো রকম সিকিউরিটি লুপহোলস না হয়, বা পলিসিগত কারণে দেখা যাচ্ছে যে মানুষের বা জনগণের যেন ক্ষতিও না হয়, এই দিকটা তো একটি নজর রাখা হয়েছে। জি রাইট, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। যেটা যেটা জিজ্ঞেস করছিলাম মিশা ভাইকে, যে ইনোভেশন ইন ব্লকচেইন ইন আপকামিং ডেইজ, আপনারা যেহেতু ব্লকচেইন নিয়ে কাজ করছেন, সো what will be your take on this, and how you are seeing this technological transformation in coming days? মিশা ভাই। I think আমরা যদি contextualize করি in the Bangladeshi setting, আমরা দেখবো যে আমাদের দেশে there are millions of foreign workers এখন in countries like Saudi Arabia and UAE, যাদের এখন মানে ওদের বেতন earnings remit করতে about 10% একটা এরকম একটা চার্জ থাকে। থ্রু ব্লকচেইন একটা ইনোভেশন হতে পারে যে এই রিমিটেন্স করিডোরটা আরো ইজি হয়ে যাবে, চিপার হয়ে যাবে, ইনস্ট্যান্টেনিয়াস হয়ে যাবে। সো ওই শেষে আই থিঙ্ক দ্যাটস ইনোভেশন দ্যাট উই ক্যান লুক ফর। এক নম্বর এই রিমিটেন্স, আর 2 নম্বর আমরা যদি ইফ উই লুক এট নাও ইউনো আমাদের এই ইনফ্লেশন, এই বাংলাদেশে বা গ্লোবাল ইনফ্লেশন রেট এখন ইজ অ্যাবাউট 5 or 6%, বাংলাদেশেও সেম। একটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটে আপনি
5 or 6% এর বেশি earn করতে পারবেন না। সো এখানেও একটা লিমিটেড, আমরা যদি ক্যাশ রাখি হাতে, দ্যাট মিনস প্রতি বছরে ওই ক্যাশের ভ্যালুটা 6% কমছে। সো আই থিঙ্ক another way is আমরা যদি এই ক্যাশটা একটা মিডিয়ামে রাখতে পারি যেখানে এই ক্যাশটা অ্যাকচুয়ালি it increases in value over time more than the inflation rate, তাহলে for the vast majority of our country যারা unbanked এখন, যাদের কোনো ক্যাশ ছাড়া আর কোনো assets নাই, we want to see how blockchain can actually help them retain the value of their assets over time. So Right. innovation, I would say. Absolutely. And যে জিনিসটা আমরা এখন দেখছি যে লাইক কিছুদিন আগে আমরা বাংলাদেশে ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড হোস্ট করলাম উইথ আ গ্রেট সাকসেস, অ্যান্ড এট দ্য সেম টাইম আমরা জুনের দিকে ইন্সপায়ারিং বাংলাদেশ থেকে আমরা একটা সামিট অর্গানাইজ করি, বাংলাদেশ ব্লকচেইন ইকোনমি সামিট সাপোর্টেড বাই Fasset. So we have seen tremendously huge success in terms of knowledge sharing. So right now, অ্যাজ এ যদি বলি যে নতুন টেকনোলজি এবং নতুন টেকনোলজিকে অ্যাডপ্ট করার ক্ষেত্রে যে নলেজ শেয়ারিং এর যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই ব্যাপারটাকে আমরা এখন গুরুত্ব দিচ্ছি। সো মুনিম ভাই, আপনাকে একটা জিনিস জানতে চাই, যেহেতু আপনারা অ্যাসোসিয়েট ছিলেন, সো নলেজ শেয়ারিং বা টু এডুকেট পিপল, এডুকেট আওয়ার গভর্নমেন্ট স্টেক হোল্ডার্স টু নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইট, আপনারা কিভাবে এই ব্যাপারটাকে দেখছেন সামনের দিকে, মুনিম ভাই? জি, আমরা যখন গভর্নমেন্টের পক্ষ থেকে কাজ করতে গিয়েছি, আমরা প্রথমেই একটা হোঁচট খেয়েছি যে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট থেকে যারা বেরিয়ে আসছেন, আমরা মানে একটু হতাশই বলবো যে আমরা পেয়েছি যে এখানে তারা দে আর নট রেডি ফর দ্য মার্কেট। বিকজ একটা স্টুডেন্ট যখন 4 বছরের গ্রাজুয়েশন শেষ করে বেরিয়ে আসছে, আমরা সাথে সাথে দেখছি যে তাকে মার্কেটের জন্য রেডি হতেও বেশ একটা সময় দরকার হয়। তো এই সময়টা কেন লাগবে, তো আমরা এটাকে আইডেন্টিফাই করেছি যে আমাদের কারিকুলাম বলি, আমাদের এডুকেশন মেথড বলি, এখানে একটা ব্যাপক চেঞ্জের দরকার আছে। এবং এই ক্ষেত্রে আমরা গভর্নমেন্ট, যেমন আমি নিজেও ইউরোপে পড়াশোনা করেছি মাস্টার্স লেভেলে, তো আমি ওখানে পেয়েছিলাম যে আমরা ইউরোপিয়ান গভর্নমেন্টের সাথে বিভিন্ন ধরনের রিসার্চ বা কাজের জন্য একটা সুযোগ আমাদের ছিল, যার ফলে আমরা যখন পাশ করে বেরোতাম যেন সাথে সাথে মার্কেটের জন্য তৈরি হতে পারি। তো গভর্নমেন্ট ইজ অলরেডি ওয়ার্কিং অন দ্য এডুকেশন ইনস্টিটিউটস এন্ড কোলাবোরেশন বলতে পারি এডুকেশনাল সেক্টরের সাথে, যে কোলাবোরেশনের মাধ্যমে আমরা একটা মার্কেটের জন্য রেডি হতে পারে ইমিডিয়েট স্টেজে, সেই ধরনের একটা এডুকেশন কারিকুলাম নিয়ে অলরেডি কাজ করছি বা কাজ করার চিন্তা করছি। তো আমি চিন্তা করি যে এটাতে যদি আমরা সাকসেস হতে পারি, তাহলে আমরা যে আমাদের 4 ইয়ার আজকে যে বিপ্লব, যেটা এখানে অনেকটা এগিয়ে যেতে পারবো। Absolutely. And this is the most important thing, to let people know about the importance of it. And at the same time, the way we are moving forward, it needs to be accelerated through this implementations of blockchain technology. So we have divided this session, like as we have other panelists, they are stuck in other stuff right now. So we have divided this session into 2 parts. So we will end up this session within next 6 minutes or 7 minutes, and we will start another session with other panelists in coming time. So Misha bhai, for last few notes, what will be your expectations from our government in terms of technological adoptions and to add value in upcoming progress through blockchain? আপনার কি ধরনের পরামর্শ থাকতে পারে? Great question, Imran. আমার মনে হয় যে the government is already অনেক কিছু করছে, they're supporting a lot of initiatives around technology. But যেটা আমার মনে হয় মুনিম ভাইও বললেন যে একটা হলো স্ট্র্যাটেজি, আমরা যেটা ডিসাইড করেছি, first we form a strategy and then the policy comes after that with blockchain. I think that was a great idea. But I think execution level, giving support to, let's say, the engineers and developers, এটা আমার জন্য I think this is super important, a blockchain Olympiad bolo. But I think what we are also seeing is একটা brain drain, যেখানে when we try to find engineers now in Bangladesh, অনেকেই কিন্তু এখন বাংলাদেশে বসে ফ্রিল্যান্স করে, they're working for foreign companies. So how do we bring that talent back to Bangladesh? How do we make that talent work for projects that are based on Bangladesh? That would be something I would say we should ask the government to help us do. Our arekta holo, I think
giving support to entrepreneurs and businesses that are, let's say, in the fourth IR space. How can we, make whether it's local entrepreneurs or foreign companies, how do we make it easy for them to do business in Bangladesh, while at the same time protecting আমাদের local industry? I would say are the two initiatives. Very good suggestions. Very good suggestions, Misha bhai. And moving forward to Munim bhai, like আপনি তো খুব কাছের থেকে দেখেছেন ইন টার্মস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ভিশন, যে ভিশনগুলো আসলে আমরা দেখছি। সো এই ভিশনগুলোর সাথে আমাদের ইউথ কিভাবে অ্যালাইন্ড হতে পারে? বিকজ অ্যাজ উই নো, লাইক উই আর গোয়িং থ্রু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেই জিনিস যেখানে একটা বড় সংখ্যক আমাদের পপুলেশন হলো মিডল এজ এবং বিলো 35। সো আপনি এই বিষয়টা কিভাবে অ্যাওয়্যার করতে চান আমাদের যারা তরুণ সম্প্রদায় আছে তাদেরকে কানেক্ট করার জন্য? মুনিম ভাই। জি, একটা মজার গল্প দিয়ে একটু বলি 1 মিনিটে। জি প্লিজ। আমি মাঝে মাঝে বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্লাস নেই। তো আমার ক্যারিয়ারে দেখা যাচ্ছে যে আমার যদি ক্যারিয়ারের কথা বলি, অলরেডি 12 ইয়ার্স প্লাস আমার ক্যারিয়ার আফটার এডুকেশন, এবং আমি এডুকেশনের একদম এই 11 বছরের মাথায় এসে কিছু প্রফেশনাল সার্টিফিকেট নিয়েছি। তো ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়ার সময় তারা ওই নামের পাশে আমার কয়েকটা সার্টিফিকেশন দেখে জিজ্ঞেস করে যে স্যার, আমরা এই সার্টিফিকেশন গুলা করলে চাকরি পাবো কি? তো এখন আমি মাঝে মাঝে বলি যে তোমরা যদি সার্টিফিকেশন গুলো চাকরি পাওয়ার জন্য চিন্তা করে থাকো, তাহলে আমি এখানে হ্যাঁ না কিছুই বলবো না। বিকজ আমি 12-11 বছর চাকরি করার পরে সার্টিফিকেশন গুলো নিয়েছি। আগে আমি এই জিনিসটা জানছি, কাজ করছি, দেন আমি সার্টিফিকেশনে গিয়েছি। ঠিক এমনই স্টুডেন্টরা একটা সাবজেক্ট পড়ানোর আগেই তারা এখন একটা চর্চা চলে আসছে যে এই সাবজেক্টটা পড়লে আমি মার্কেটে চাকরি পাবো কিনা। যদি রিয়েলিটি আমরা দেখি, চাকরি পাওয়ার থেকে বড় কথা হচ্ছে নো সামথিং ও লার্ন সামথিং। তো তারা যত বেশি জানবে, তাকে কিন্তু আসলে চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। এই কনসেপ্টটা আমাদেরকে ইউথকে ঢোকাতে হবে যে আমাকে জানতে হবে। যেমন আগে একটা, যদি আমি আমাদের বাবাদের সময়কার আগের জেনারেশনে চিন্তা করতাম, ওই একটা ডায়লগ ছিল যে অনেক কিছু জানে, আসলে সে কিছুই জানে না। কিন্তু এখন কিন্তু দুনিয়া চেঞ্জ হয়ে গেছে, আপনাকে সব সেক্টরে কিছু কিছু নলেজ রাখতে হবে। আমি আইটিতে পড়াশোনা করেছি, তাই বলে মেডিকেল সেক্টরে আমার নলেজ থাকবে না, এটা হতে পারে না। বিকজ আজকে কিন্তু মেডিকেল সেক্টর আর আইটি সেক্টর পরস্পরের সাথে সম্পৃক্ত। আমি এগ্রিকালচার সেক্টরের কথাই যদি বলি, যে আমি আইটিতে পড়াশোনা করেছি, তো আমার ধান কিভাবে উৎপন্ন হয় এটা ভাবলে চলবে না। আজকে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলি, যাই বলি, বেশ এগিয়ে যাচ্ছে। সো চাকরি পাবো কি পাবো না এই কথাটা না চিন্তা করে আমাদের ইউথকে চিন্তা করতে হবে আমি কিভাবে আমাকে সেলফ ডেভেলপমেন্ট এন্ড স্কিল ডেভেলপমেন্টটা করবো। চাকরি অটোমেটিক্যালি আমার কাছে আসবে, এইটাই অনুরোধ হচ্ছে সবার জন্য। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং একটা বড় জিনিস যেটা আমরা দেখেছি যে সার্টিফিকেশনের যে ব্যাপারগুলো দেখলেন, অতি মানে এটা বলার কোনো মানে there is no doubt যে সার্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এট দ্য সেম টাইম আমাদের যে তরুণরা, আমাদের দেশে একটা শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু দিনকে দিন বাড়ছে। তার পিছে একটা অন্যতম কারণ হচ্ছে কিন্তু আমরা সার্টিফিকেটের খোঁজে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ বা বিভিন্ন ধরনের কিছুর সাথে যুক্ত হই। আমি আমার কথা শেষ করার আগে আমি অ্যাড করছি আমাদের আরেকজন গেস্ট, মিস্টার আতিক রাব্বানি ভাইয়াকে, টু জয়েন ইন আওয়ার সেশন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর জয়েনিং ভাইয়া। আরো অনেকেই জয়েন করবে খুব শীঘ্রই। থ্যাঙ্কস আপনাকে জয়েন করার জন্য ধন্যবাদ। আমরা ডিসকাশনের মাঝে ছিলাম যে লাইক future of blockchain in our country, and as we know, our government is very much keen to promote this new frontier technologies, এবং আপনি ব্লকচেন নিয়ে শুরু থেকে অনেক কাজ করছেন। সো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এই বিষয়টাকে আরো জানতে চাই, so that like we know more about in deep about the government perspective থেকে। জি আতিক ভাই। Sure, মানে I'm in a very enlightened প্যানেল। এখানে মিশা আলী যারা আছেন সবাই খুব ভালো করে অবগত আছেন। মানে আমার কাছে মনে হয় যে অফকোর্স মানে আমার যেটা বক্তব্য কি, যে আমি অফকোর্স আই হ্যাভ বিন ইন ইন্ডাস্ট্রি ফর লং টাইম, এই জন্য আমি মানে আইটির প্লাসেস অ্যান্ড মাইনাস, বেইনস অ্যান্ড বুনস সবকিছু দেখেছি, এবং আমি নিজে একজন প্রোগ্রামার ছিলাম আর্লি ডেজে। সুতরাং আমাদের কি সমস্যা, অল দ্যাট। তো আমার কাছে মানে অফকোর্স ইটস গিভেন, সবাই জানে যে ব্লকচেন ইজ এ ভেরি রেভলিউশনারি থিং, এটা অলওয়েজ ইমপ্রুভিং। বাট আমার কাছে মনে হয় যে, কারণ হচ্ছে কি, এখন ধরেন অন্যান্য টেকনোলজিস, এআই বলেন বা আপনার মেশিন লার্নিং, ডিপ লার্নিং, অফকোর্স
মানে সাংঘাতিক সাংঘাতিক ইনোভেশন, সাংঘাতিক অনেক কিছু হচ্ছে আজকাল। তো সে বহুকাল আগে থেকেই মানে চায়না আমেরিকা অনেকেই আপনার ওই যে এআই টিআই নিয়ে প্রেডিক্টিভ অ্যানালিসিস, আমার চেহারা থেকে বুঝবে আমি কি আগামীতে কোনো মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে যাচ্ছি কিনা, ইট কুড বি ফ্রাইটনিং। সুতরাং এআই টিআই অন্যান্য যেগুলি আছে টেকনোলজি ক্যান মানে ফ্রাইটেন আস। যেমন আপনার মেশিন লার্নিং আছে, ইট লার্নস ইটসেলফ, এবং সে আর আমরা তো অ্যাজ এ হিউম্যান বিইং উই ডিমিনিশ ইন লার্নিং। আমাদের ইন্টেলিজেন্স আছে, বাট উই ডোন্ট লার্ন মানে ফর ইটার্নিটি। এখন এই ডিপ লার্নিং, সুতরাং আপনি এরা যে কোথায় চলে যাচ্ছে এবং যাবে এটা কিন্তু কন্ট্রোল করা টাফ। কিন্তু যেটা হচ্ছে যে অনেক ডেটা জেনারেট হচ্ছে, আইওটি টাইওটি দে সেন্স অ্যান্ড দে কমিউনিকেট, সুতরাং প্রচুর ডেটা। সুতরাং আপনার এই সব কিছু ফর আইআর টেকনোলজিজ, এআর ভিআর বলেন, প্রচুর ডেটা, প্রচুর ফেসিলিটিস অফকোর্স আছে। এখন আমাদের হিউম্যান ইনজিনিউইটি, হিউম্যানকে ওয়াইজেন আপ হতে হবে টু স্টিয়ার the implementation of this technology. এখন এখানে একটা আমার কাছে মনে হয় যে the saving grace হচ্ছে একটা ভালো জিনিস যে ব্লকচেনের মতো ইনহেরেন্ট ডেটা সিকিউরিং টেকনোলজি। আপনি ব্লকচেনকেই যতই ইনোভেট করতে যান, মানে যেটা হচ্ছে কি এখন তো পাবলিক ব্লকচেন, প্রাইভেট ব্লকচেন, মানে পাবলিক আমি বিলিভার যে পাবলিক ব্লকচেন যেটা আপনার ওপেন, মানে ওটাই হচ্ছে কি আসল, যেখানে ফুল ডিসেন্ট্রালাইজেশন। সুতরাং আলটিমেটলি সবাইকে ওখানেই যেতে হবে। এবং অ্যাকচুয়ালি ওটার যে লিমিটেশনস আছে, এখানে কিছু প্রাইভেসি, কিন্তু এগুলি কিন্তু অলরেডি ইনোভেশন হচ্ছে। সুতরাং এই যে ডিসেন্ট্রালাইজ ডিসইন্টারমিডিয়েট ফর্মে আমরা যে একে অপরের সঙ্গে কমিউনিকেট মানে নেটওয়ার্কিং করতে পারছি, টিম ম্যানেজমেন্ট, এটা আপনাদের আমার গভর্নমেন্ট থেকে বলেন, আমার ব্যাংকিং থেকে বলেন, আমার ফেসবুক, মানে সবই ডিসেন্ট্রালাইজ। সুতরাং এখানে এম্পাওয়ারিং দ্য ইউজার। সুতরাং ব্লকচেনের যত ইনোভেশন হোক না কেন, এআই যত ইনোভেশন হোক, অনেকটা ফ্রাইটেন করতে পারে আমাদেরকে, বাট ব্লকচেন হচ্ছে গিয়ে কেন ইনহেরেন্টলি মোর সিকিউর হচ্ছে। এবং এখন তো ধরেন আমাদের যে পেমেন্ট অফকোর্স, মানে ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক অ্যালার্জি আছে, ক্রিপ্টোকারেন্সি অনেক মানে ঠিক আছে রিজার্ভেশনস আছে, বিকজ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং আমাদের মানে কারেন্সি রেগুলেশন নিয়ে প্রত্যেকটা সরকারের, গভর্নমেন্টের তো অনেক কিছু মানে ব্যাপার স্যাপার আছে, উই হ্যাভ টু লুক আফটার দ্য কান্ট্রিজ ইন্টারেস্ট। সুতরাং কিন্তু এই যে একটা ঢেউ, এই যে একটা ঝড়, এই যে একটা বাতাস, এই যে একটা ওয়েভ আসছে, এটাকে আপনি ইগনোর করতে পারবেন না, বিকজ এটা হচ্ছে গিয়ে মানুষের একেবারে মূল চাহিদা, দ্য কোয়েস্ট ফর মানে ফ্রিডম, এটা থাকবেই আমাদের সে শুরু থেকে শুরু। সুতরাং ব্লকচেন কিন্তু একটা ইটস এ ডেমোক্রেটাইজিং টুল, ইট ইজ এ এমানসিপেশন টুল, ইটস এ ফ্রিডম টেকনোলজি। সেজন্য আমার কাছে মনে হয় যে মানে সুতরাং আপনারা যদি অন্যান্য টেকনোলজির কথা চিন্তা করেন, মানে ব্লকচেন ইজ কাইন্ড অফ মাদার হিউম্যানাইজিং টেকনোলজি। সে সবাইকে আপনি আইওটিতে এত ডেটা ট্রান্সফার, এত কিছু ডেটা এক্সচেঞ্জ মানে হবে, এখন আপনি এখানে তো সিকিউরিটি লাগবে, এখানে তো অথেন্টিসিটি এনশিওর করতে হবে। এবং আজকাল তো অথেন্টিসিটি অফ ডেটা ইজ এ বিগ ইস্যু, মানে ফ্যাক্টস ফেকস। সুতরাং এখন সুতরাং আমার কাছে মনে হয় এগুলির জন্য মানে ব্লকচেন টেকনোলজি যদিও অনেক লিমিটেশনস আছে, দ্য ট্রাইলেমা মানে যত ডিসেন্ট্রালাইজেশন হবে অত সিকিউর হবে, বাট স্পিড অফ এক্সিকিউশন ইজ লেস, এবং অনেক কিছু কিন্তু এটা অতিক্রম করার জন্য অনেক কিছু হচ্ছে। আপনি যদি যত মানে ইনোভেশন হচ্ছে, এবং আমার কাছে অনেক সময় মনে হয় একটু স্বপ্নিক ভাবে, যদি মানে বাংলাদেশের যে ইউথ, এত প্রোডাক্টিভ ইউথ, আপনাদের মতো যারা ইয়াংস্টার্স এবং ইন্সপায়ারিং পিপল, মানে এদের হাতে যদি আপনার কাইন্ড অফ এই রিসার্চ এবং ইনোভেশনটাকে একটু ফ্রি করে দেওয়া যেত, আপনি দেখতেন যে বাংলাদেশে মানে ব্লকচেনের একটা ক্ষেত্র হয়ে যেত, এখানে বিলিয়ন্স অফ ডলার্স হয়তো আসতো। বাট এনিওয়ে, ঠিক আছে, গভর্নমেন্টও they take the time to এখন সেজন্য মানে অনেক টেকনোলজির মধ্যে ব্লকচেন ইজ এ কাইন্ড অফ এ ভেরি স্যানিটাইজিং টেকনোলজি। এবং আর যেটা হচ্ছে কি, যেমন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মানে আমি যেটা বলি যে ধরেন যারা সিস্টেম স্টার্ভড কান্ট্রি, যেমন মিশাল উনি দুবাইতে আছেন, দুবাই হ্যাজ এ ভেরি গুড সিস্টেম, মানে জাপান হ্যাজ এ গুড সিস্টেম, ইউএসএ, কারণ অল দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ হ্যাভ সিস্টেমস উইচ আর প্রিটি সিকিউর, রোবাস্ট। এবং ওখানে আপনি যদি জাপানে ক্যাশ সিস্টেমও চলে, তাহলেও দের ইজ এ লট অফ ডিসিপ্লিন, ওখানে অত প্রবলেম হবে না। আমাদের এখানে পুরো ক্যাশ সিস্টেম হলে অফকোর্স মানে গভর্নমেন্টের রেভিনিউ হবে না। সুতরাং আমাদের এখানে উই আর সিস্টেম স্টার্ভড, ল্যাকিং অফ সিস্টেম। এসব জায়গায় এখন হচ্ছে কি, মানে আমাদের মনে হয় যে মানে এমন কিছু ডিজিটাইজেশনে যেতে হবে which gives
আস এ গুড সিস্টেম যেখানে ব্যাড অ্যাক্টার্সরা আর কন্টেইনড এবং গুড ইজ প্রমোটেড। সুতরাং আমাদের কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় যে এই ব্লকচেনের মতো এটা যদিও ইট ইস এ নিউ অ্যান্ড এভলভিং টেকনোলজি, আমাদের দেশের মতো জায়গায় ইট ইজ ম্যান্ডেটরি। এবং আমি এটা কিন্তু বেশ প্যাশনেটলি বিলিভ করি। এবং আমি সেজন্য মিনিস্টার অফ ফাইন্যান্স ওদের সঙ্গে যখন কথাবার্তা হয়, আমি ঠিক আছে ইট মাইট সাউন্ড বিট লংগেস্ট, কিন্তু ব্লকচেন ইজ নট এ রকেট সায়েন্স। এটা আপনার এটা তো একটা কাইন্ড অফ এ ইউ হ্যাভ দি ডিজিটাইজ টেকনোলজি, সেখানে একটা লেয়ার হিসাবে কাজ করবে। আর পাবলিক চেইন, ব্লকচেন, প্রাইভেট চেইন আমাদের সবকিছুই যে একেবারে আমরা উই ক্যান অ্যাঙ্কার অন এ পাবলিক চেইন। ধরেন ফর এক্সাম্পল, এখন যদি কোনো ল্যান্ড ডিডস ঠিক আছে, ইট ইস এ প্রিটি প্রাইভেট থিংস, অনেক ল্যান্ড যারা সেলার বায়ার আছে, গভর্নমেন্ট আছে, অমুক আছে, বাট ওয়ান্স এ ডিড ইজ কাইন্ড অফ হ্যাশ এনক্রিপ্টেড এবং এটা যদি কোনো পাবলিক চেইনে উঠিয়ে দেওয়া যায় তাহলে নো ওয়ান ক্যান চেঞ্জ ইট। সুতরাং আপনি এটা ধরেন উই হ্যাভ টু অ্যাঙ্কার প্রাইভেট চেইন ব্লকচেন। আমাদের দেশের মতো সেজন্য আমি ওই কথাটা বলি। এখন আমি প্রথমে বললাম যে টেকনোলজির ক্ষেত্রে ব্লকচেন ইজ এ কাইন্ড অফ হিউম্যানাইজিং, ইটস এ ফ্রিডম, ইটস এ ট্রুথ টেকনোলজি, ইট ইজ এন এমানসিপেশন টেকনোলজি। আমাদের জন্য এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। এবং আমাদের মতো দেশ যারা আমরা আগাচ্ছি, সিস্টেম এখনো স্টার্ভড, সিস্টেম অতটা ম্যাচিওর না। আর এখন আপনার প্রশ্ন আসতে পারে যে হাউ ডু উই গেট ইনটু দিস। এখন আমাদের এখানে দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ মানুষও লাগবে, আবার অপরচুনিটি লাগবে। ইফ আই ওয়াজ 22 year old, আমি ব্লকচেন কেন শিখবো? আমি যদি এখন ব্লকচেন শিখে এখানে কোনো কাজ না পাই, আমাকে যদি আবার ওয়ার্ল্ড মার্কেট ঢুকতে হয়, তাহলে তো আবার একটা সমস্যা। সুতরাং এখানে কিন্তু আপনার একটা বিরাট প্ল্যানিং, কাজেরও প্রয়োজন আছে, যেখানে গভর্নমেন্ট সেক্টর, নন এনজিও সবাই মিলে এই কেমন করে ব্লকচেনকে ইমপ্লিমেন্ট করা যায় ফর আওয়ার ওন, এবং সঙ্গে সঙ্গে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্টকে আমাদেরকে এই মানুষকে ট্রেন করতে হবে। সুতরাং আমাদের এখানে অনেক ধরনের লোক আছে, এখানে সিএসসি স্টুডেন্ট আছে, নন সিএসসি স্টুডেন্ট আছে, আমাদের লাইফ লং লার্নিং এ যেতে হবে। আর হচ্ছে কি we have to make the options open, not necessarily we bind by people what they do, কারণ আপনার হচ্ছে কি সবার মধ্যে আমাদের we have unique abilities, talents, ওটাকে বের করানো একদম এসেনশিয়াল, বিকজ হিউম্যান রিসোর্স ইজ দ্য বেস্ট রিসোর্স। আমি যদি একটা 10 বছর একটা 12 বছর ছেলেকে দেখি, আমার যদি একটা গাড়ি থাকে, একটা 12 বছরের ছেলেটাকে providing the opportunity so that he can flourish is much better, is 100 times better than building a road অথবা a car or whatever. সুতরাং আপনি এই যে ওয়েস্ট অফ রিসোর্সেস হচ্ছে, এখন আপনি তো আবার একেবারে সবাইকে স্ট্রিম রোল করতে পারবেন ইনটু ওয়ান ওয়ে। সবারই ইউনিক এবিলিটিস আছে, আই ডু সামথিং বেটার দ্যান। সুতরাং এটাকে আপনাকে হার্নেস করতে হবে। সুতরাং আপনার এটাকে হার্নেস করতে হবে ইন দ্য সেন্স যে সবাই যে ব্লকচেন ডেভেলপ হবে তা না, বাট দোজ হু আর উইলিং এবং যারা কিন। সুতরাং আমার এই 3টা পয়েন্ট আর কি, যে দিস টেকনোলজি ইজ সাচ এ হিউম্যানাইজিং টেকনোলজি। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের মতো সিস্টেম স্টার্ট কান্ট্রিতে এটা আসা উচিত। আর থার্ডলি, আমরা কেমন করে এই ল্যাক্স অফ পিপল, ল্যাক্স অফ ইয়াংস্টার্সকে ব্লকচেন আনবো, ডেভেলপার হবে। এবং ইটস নট এ বিগ ডিল। এবং অফকোর্স আমাদেরকে উই হ্যাভ টু পার্টনার উইথ পিপল যারা জানে। সুতরাং বি দে ফ্রম অ্যাব্রড অথবা, কিন্তু আমাদের ওইটা কোনো এক্সকিউজ না to only depend on them. We have to learn ourselves. সুতরাং আমাদের না জানলে কিন্তু হবে না। সুতরাং এই আমার কাছে মনে হয় যে আই প্যাশনেটলি বিলিভ যে আমাদের এই যে এমানসিপেটেড বাংলাদেশ চাই, অপরচুনিটি স্প্রেড, রাইটস থাকতে হবে, গুড গভর্নেন্স। দেখেন এই যে আপনার দেশে যা কিছু হচ্ছে, পোর গভর্নেন্স, পোর ম্যানেজমেন্ট। ভালো ম্যানেজমেন্ট, ভালো গভর্নেন্সে কিন্তু মারামারি হয় না, খুনাখুনি হয় না, কম হয়, বিকজ ইউ সি দেয়ার আর সিস্টেমস ইন প্লেস। সুতরাং এটা যদি করতে হয় তাহলে আপনার কাইন্ড অফ এইসব ডিজিটাইজেশন ছাড়া তো কোনো উপায় নাই, বাট দ্য রাইট কাইন্ড অফ ডিজিটাইজেশন। সেজন্য আপনার ধরেন আই প্যাশনেটলি বিলিভ যে ব্লকচেন বেসড এনেবল ডিজিটাল নেশন ইজ দ্য আনসার। ওকে, থ্যাংক ইউ আতিক ভাই। আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি। মিশা ভাই, যদি শেষে আপনি কিছু অ্যাড করতে চান, as you are going to leave this session soon. So Misha bhai. Thank you Atique bhai, very I think very interesting comments and very true. আমার মনে হয় একটা কি বলবো, একটা হার্ডল বা একটা চ্যালেঞ্জ হবে যে Atique bhai যেটা বলছিলেন, blockchain is a technology for decentralization. Blockchain is a technology to give, let's say, the ownership of our data or our transactions back to us. Into jeta hocche, if you look at the last 30 years in the internet age, increased centralization, whether you talk about platforms like Facebook or Google, ekdike, are increased government, let's say, centralization or government, as he mentioned, China jeta hocche,
the rights of the individual are superseded by the rights of the government. So blockchain is a new technology, it's true, but how do we prevent the same thing from happening again in the next 20 years? That would be, I think, the challenge for all of us. যে আবার আমরা যেন আমাদের একই mistakes না repeat করি, that we don't end up in a world in 20 years down the line where there's new Facebooks and new Googles, where the governments all over the world have insight on your life just like the Chinese government does. That's the future we don't want to live in. So I would say যে আমরা এখন we have an opportunity যে from the ground level যে এই policy বা strategy যেটাই হোক আমরা formulate করি যেন we as individuals, and I'm talking to all of us here and the audience, we are protected by the policies that we make, and not that our freedoms are further constrained or taken away. Thank you. Thank you, Mr. Bhai, for your amazing words. Munim Bhai, any last comments on this future? মুনিম ভাই শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে ভাই। ওকে, আমি মনে হয় মিস করে গিয়েছি আপনার লাস্টের 30 সেকেন্ডস এর কোনো ওয়ার্ড। your last few comments on this session. আমরা যেহেতু শেষ করব খুব শীঘ্রই। আমি ছোট একটা ইস্যু একটু সামনে নিয়ে আসতে চাচ্ছি। তার প্রথমেই যেটা চলে আসে যে রেগুলেটরি স্যান্ডবক্স এর প্রয়োজনীয়তাটা এখন খুব বেশি। আমরা ব্লকচেইন বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, যাই বলি, আমাকে মার্কেট কনফিডেন্স নষ্ট করলে চলবে না। মার্কেট কনফিডেন্স বজায় রাখার জন্য আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি সেগুলোকে অবভিয়াসলি আমাদের রেগুলেটরি স্যান্ডবক্স থেকে চেক করাতে পারি। আমি আসলে কারো নাম বলবো না, আমরা দেখেছি রিসেন্ট সময় বেশ কিছু ই কমার্স সাইট আমাদের ইন্ডাস্ট্রিতে বড় একটা ধাক্কা দিয়েছে, যেখানে মার্কেট কনফিডেন্স বা ডিজিটালাইজেশনে বড় একটা ধাক্কা খেলো। তো আমরা যেটা করতে পারি, রেগুলেটরি স্যান্ডবক্সটাকে আমরা আরো বেশি প্রায়োরিটিতে নিয়ে আসার জন্য গভর্নমেন্টের থেকে যেমন কাজ করছে, প্রাইভেট সেক্টর থেকেও একটা প্রেশারাইজ করা উচিত, যাতে এবিসিডি এক্সওয়াইজেড অর্গানাইজেশন গুলো নিজেদেরকে আসলে বাজওয়ার্ড হিসেবে ইউজ না করতে পারে। যে আমি যদি বলি ব্লকচেইনের কথা বা ফোরের কথা, এটাকে বাজওয়ার্ড হিসেবে ইউজ না করে আমাদের দেশের রিয়েলিটিতে প্রযোজ্য হয় এই ধরনের সলিউশন গুলোকে সিটিজেনের জন্য সামনে নিয়ে আসতে পারে। এই দাবিটা নিয়ে আমি আসলে উপস্থাপন করতে চাচ্ছি এখানে। জি রাইট, থ্যাংক ইউ মুনিম ভাই। শেষ করব খুব শীঘ্রই। আতিক ভাই যদি কিছু অ্যাড করতে চান লাস্ট পকেটে। না শিওর, মানে যেটা আমাদের মুনিম বললেন, মানে appropriate technology is essential, মানে human being is uppermost. আমার মানে welfare of citizen, what is a country but its people? এখানে টেকনোলজি তো ন্যাচারালি takes মানে সেকেন্ড স্টেজ। সুতরাং এটা absolutely true। মানে আমাদেরকে তো সৎ সঙ্গ স্বর্গবাস যেমন হয়, সেরকম সৎ টেকনোলজি আমাদেরকে মানে রাইট টেকনোলজি। সুতরাং রাইট টেকনোলজি আমি যেটা নিয়ে কাজ করছি সেটা আমেরিকার জন্য হয়তো নাও লাগতে পারে। সুতরাং আমাদের প্রায়োরিটি, আমাদের যে কাইন্ড অফ ইমপ্লিমেন্ট, সেটা আমাদেরই থিঙ্ক আউট করতে হবে। মানে উই নো হোয়াট ইজ বেস্ট ফর আস, কিন্তু আমাদের টেকনোলজির ওয়েভ থেকে আমরা সরে আসতে পারবো। ইউ ক্যানট, আমরা মানে ব্লাইন্ড ম্যানস ব্লাফ আমরা তো সেটা আবার খেলতে পারবো না। কারণ ইফ ইউ গেট, মানে আমরা যদি ব্লাইন্ড থেকে যাই উট পাখির মতো, তাহলে অফকোর্স মোর ওয়ার্স উইল কাম। সুতরাং অ্যাপ্রোপ্রিয়েটনেস অ্যাবসলিউটলি স্পট অন, এবং আমাদের টেকনোলজিকে উই হ্যাভ টু লিড ইট বাই দ্য হর্ন। থ্যাংক ইউ। রাইট, থ্যাংক ইউ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিয়ন্ড বাংলাদেশ হাইটেক পার্ক প্রেজেন্টস বিয়ন্ড in association with Dell Technologies, Hungry Naki, Ulka Games and Walton Television. This is the first day on the third session. There will be another session at 10 p.m. আমরা আবার 10টার দিকে সবাইকে আসার কানেক্ট করার সুযোগ করে দিব ইনশাআল্লাহ। Regardless of industry, every business today is data-driven. This presents ample opportunity for cyber criminals using sophisticated tools to leverage data for ransom, corporate espionage, or even cyber warfare. In fact, 79% of global executives rank cyber attacks as one of their organization's highest risk management priorities for 2020. Having a cyber resilience strategy has become a mandate and should be seen as a competitive advantage for every organization in today's data-driven world. Dell EMC Power Protect cyber recovery solutions and services
provide the highest levels of protection, integrity, and confidentiality for your data, with the assurance that you can quickly recover your most critical data and systems after a cyber event. Protecting your business starts with protecting your data. Make your cyber resilience strategy a reality. So guys, that's it for now. Bye bye. Assalamualaikum. Baba, upload karo. And done. কি করো? নতুন ভিডিও আপলোড হইছে। আমি আগে দেখি। আমি আগে। না, আমি আগে। Uff, let's watch on big screen. Big screen? Assalamualaikum. Welcome back to my son's world. ছোট স্ক্রিন নিয়ে গাড়াগাড়ি না করে এখন ক্রোমকাস্ট করুন বাসার যে কোনো রুমের ওয়াচ গুগল টিভিতে। এছাড়াও ভয়েস কমান্ড, লাইভ আপডেট ও ইনস্ট্যান্ট ইনফরমেশনে লাইভ তো হবে একদম ইজি। ওয়ালটন অ্যাড টিভিতে সব এক্সপিরিয়েন্স। এখন 2:35 আর আপনার পছন্দের গানটি রিকোয়েস্ট করুন। আপনি লাঞ্চের টাইম হয়ে গেছে, বিরিয়ানি গানটা ছাড়েন না। সো এখন আমরা প্লে করব এক্সক্লুসিভ কাচ্চি বিরিয়ানি, যার সাথে আছে আলু আর ভেতরে আছে জুসি মাটন। সো শুনতে থাকুন। মাগার পুরানিটা হইলে কইলাম বেশি জমতো। হাংরি নাকি? হাংরি হলেই হাংরি নাকি অ্যাপ থেকে পছন্দের যে কোনো ফুড অর্ডার করুন এখনই।